ঘণ্টার পর ঘণ্টার সফর শেষে সকলেই বেশ ক্লান্ত। সেদিনের মতো আলাপ আলোচনা বা গল্পগুজব করা হয়ে ওঠেনি। মুক্ত করে রাখা কক্ষগুলোতে যে যার মতো ঘুমিয়ে পড়েছে। তিতলি, ঝিলিক আর আয়েশার সাথে এক রুমে ঘুমিয়েছিল। বেশ ভোর করেই ঘুম ভেঙে যায় তার। বলতে গেলে ঘড়িতে সকাল 6:30 এখন। বিছানা ছেড়ে এসে জানালার পর্দা সরিয়ে দেয়। হুড়মুড়িয়ে একরাশ বাতাস ছুঁয়ে গেল সর্বাঙ্গ জুড়ে। আবেশে চোখ বুজে রইল। সে কি অমায়িক দৃশ্য! তাকিয়েই থাকতে ইচ্ছে করল। দুহাতে চুল খোপা করতে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরিবর্তন করে একটু সাজুগুজু করে নিল। একবার বিছানায় তাকিয়ে দেখল ঝিলিক আর আয়েশা এখনও বেঘোরে ঘুমাচ্ছে। রাতে ইচ্ছে করেই ফারাজের কল রিসিভ না করে মেসেজ সিন করে মোবাইল অফ করে রেখেছিল। ফারাজের নানু ছকিনা খাতুন রাতে তিতলিকে বলেছেন, যেহেতু আসেনি ফোন কল এককেরে রিসিভ কইরো না নাতবু। আমিও দেখমু কেমনে নো আইয়া থাকে। তিতলিও ছকিনা খাতুনের কথাটা মাথায় গেঁথে নিয়েছে। সেও একটু পরীক্ষা করে দেখবে কথাটা কতটুকু সত্যি হয়। ফারাজের মেসেজের রিপ্লাই করল না। উল্টো কলও দিল না। কিন্তু মন যেন মানছেই না। বিছানার সামনে গিয়ে ঝিলিককে ডেকে ওঠাল। ঝিলিক নড়েচড়ে উঠে বসে আবারও হেলেদুলে বালিশে পড়ে গেল। তিতলি আবার ঝিলিকের পিঠ ঠেলে ঠেলে পুনরায় ডাকে। ঝিলিক, আপু উঠছ না কেন? অনেক সকাল হয়ে গিয়েছে। ঝিলিক হামি দিতে দিতে দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখে এখনও সকাল 6:50। এটাকে কিছুতেই অনেক সকাল বলা যায় না। তাও উঠে দুলতে দুলতে বাথরুমে চলে গেল। এই ফাঁকে তিতলি দরজা খুলে রুমের বাইরে উকি দিল। কেউ নেই। সম্পূর্ণ নিস্তব্ধতা বিরাজমান চারপাশে। মনে হচ্ছে বাড়ির কেউ এখনও উঠেনি। ভালোই হয়েছে। এই সুযোগে সে আর ঝিলিক বিনা দ্বিধায় বাইরে চলে যেতে পারবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে ঝিলিক বাথরুম থেকে এসে পুনরায় বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তাকে আবারও ঠেলতে লাগল তিতলি। ঝিলিক অস্পষ্ট ঘুমন্ত স্বরে বলল, আল্লাহর ওয়াস্তে একটু ঘুমাতে দাও তিতলি। সারারাত ঘুমাতে পারিনি তোমার ভাইয়ের। ঝিলিক অর্ধেক কথা বলতে গিয়ে থেমে গেল। তিতলি ঝিলিকের কথাটা তেমন একটা গুরুত্ব না দিয়ে বলল, বাইরে যাবে না? আমি অনেক এক্সাইটেড সব কিছু ঘুরে দেখার জন্য। এখনও অনেক সকাল। কেউ উঠেনি। হুঁশিয়ার নানা লাঠি দিয়ে ঘরে ঢুকাবে এখন বের হলে। বলতে না বলতেই ঝিলিকের মোবাইলে শব্দ করে বসল। ঘুমু ঘুমু চোখে স্ক্রিনে তাকাল। তুষারের মেসেজ, গুড মর্নিং আমার ঝিলমিল। ঝিলিক না দেখার ভান করে মরার মতো ঘুমিয়ে পড়ল। তিতলি অশান্ত মনে বিছানায় বসল। কই ভাবল একটু বাড়ির আশেপাশে ঘুরবে হল না। 110 ডিগ্রি দুঃখ নিয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। কিন্তু ঘুমাল না। চোখ খুলে দুনিয়ার সব ভাবনা বাদ দিয়ে ফারাজকে নিয়ে ভাবতে বসল। ঘড়িতে সকাল 9:30। ফারিম বেগম ছেলে যাবেন না শুনেই ঝটপট করে কয়দিনের জন্য বেশ কিছু নাস্তা ও রান্নাবান্না করে ফ্রিজে করে রেখে এসেছেন বাড়িতে। ফারাজ বাইরের খাবার তেমন খেতে পারে না তাই ফারাজ সেগুলো গ্যাসে একটু গরম করে সকালের নাস্তা খেয়ে নিয়েছে। কলেজে যাওয়ার জন্য রেডি হতে রুমে আসল। শার্ট প্যান্ট পরে রেডি হয়ে আয়নায় দাঁড়িয়ে মাথার চুল ঠিক করছে। রাতে তিতলি তার কল মেসেজ ইগনোর করেছে দেখে রেগে আছে ভীষণ। দুহাতে মাথার চুল পেছনে ঠেলতে ঠেলতে হঠাৎ আশ্চর্যজনকভাবে তিতলির প্রতিবিম্ব আয়নায় দেখল। তিতলির কম্পিত অধর যুগল, মায়াবী চোখ দুটো, পেলব মুখখানা, বলতে গেলে গোটা তিতলির সবকিছু যেন তার চোখের সামনে দেখছে সে। ঝটকা খেয়ে চোখ দুটো খানিকটা ক্ষীণ করতেই আবার তা উধাও হয়ে গেল। বিরক্ত হয়ে দাঁত ছোয়াল ঠোঁটের কোণে। মোবাইল নিয়ে তিতলিকে ভিডিও কল দিল। কিন্তু ওপাশ থেকে কেটে গেল। মোবাইল হাতে নিয়েই বসে আছে অথচ তার কল কেটে দিচ্ছে। ফারাজ দাঁতে দাঁত চেপে মেসেজ দিল, ভিডিও কল ধরো। কেন ধরব আমি? আমি বলছি তাই। পারব না। কেন? আপনি যেহেতু আমাদের সাথে আসেননি সেহেতু আমিও আর আপনার কোনো কল ধরব না। সিওর? জিবি সিওর? লাস্ট বারের মতো বলছি কল রিসিভ করা হোক। না বলেছি। একটু দূরে আছি বলে খুব সাহস বেড়ে গিয়েছে না? তিতলি মেসেজ সিন করে রেখে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ভাবুক হয়ে রইল। কল কি রিসিভ করবে নাকি করবে না সেটা ভাবছে। কিছুক্ষণ পর আবার টুং করে শব্দ করে উঠল। এবার লিখেছে, ইগনোর করা আমার পছন্দ নয়। নেক্সট টাইম থেকে আমাকে ইগনোর কিংবা রিজেক্ট করার দুঃসাহস দেখাবে না আর। কখনোই না।
পরপর 5টা রাগের ইমোজি। তিতলিও তালে তালে মেসেজ দিল। আপনি কলেজে যান। যে পুরুষ নিজের বুকে ছাড়া রাত কাটাতে পারে সে পুরুষের সাথে আমি কথা বলবো না। কেমন রাত কাটাবো সেটা তোমাকে কাছে পেলেই বুঝাবো স্টুপিড। 2 দিন না হয় 4 দিন, তারপর তো সেই ঘুরে ফিরে আমার খাঁচাতেই তোমাকে ফিরতে হবে, তখন সব কিছুর সুদ প্র্যাকটিক্যালি ভাবে নেব। মাইন্ড ইট। বিড়বিড় করে কথাটা বলে তিতলির লাস্ট মেসেজ সিন করে ফারাজ অফলাইনে চলে গেল। আকাশম রাগ নিয়ে মোবাইলটা বিছানার একদিকে ছুঁড়ে মারবে ভাব। এই বুকে হাতের কাছে পেলে একদম ছাড়বে না সে। কাজে কর্মে বুঝিয়ে দেবে না তাকে ইগনোর করার ফল। হঠাৎ ফোন বেজে উঠল। ফারাজ রিসিভ করছে কি করেনি তার আগেই ওপাশ থেকে আলভি বলে উঠে, হ্যালো, তোর বউ সকাল থেকে 3বার বমি করছে নাস্তা খেতে বসে, মনে হয় এবার শুনব। ফারাজ হতভম্ব হয়ে যায় আলভির কথা শুনে। এখনই তো মেসেজ করল। তার মুখের অভিব্যক্তি বদলাল না, একটু গভীরভাবে ধরল না, লাগাল না, ছুয়ালো না, তার আগেই প্রেগন্যান্ট। বাহ! আলভিরা সবাই হুঁশিয়ার সাহেবের বাড়ির পেছনে পুকুর ঘাটে বসে আছে। মূলত মিথ্যা কথা বানিয়ে ছুড়িয়ে ফারাজকে এখানে আনার ফন্দি আঁটতেছে তারা। সবাই মোবাইলের সাথে কানখাড়া করে রেখেছে ফারাজ কি বলে সেটা শোনার জন্য। কিন্তু তাদের অবাক করে দিয়ে ফারাজ বিষয়টা মাথায়ও নিচ্ছে না এমন ভঙ্গিতে বলল, এসব বলতে কল করেছিস? ফারাজের কথা শুনে সকালের মুখ বোতা হয়ে যায়। কিন্তু আলবি মাথা চুলকে বলে, শেষমেশ নাদান শিশুটার সাথে ইয়ে করে ফেলেছিস। মিষ্টি নিয়ে আয়, ডাক্তার চেক আপ করাতে আসছে এখন। টু করে কল কেটে গেল। ফরহাদ পাশ থেকে বলল, ভাবছি চাচ্চু হব কিন্তু ভাইয়া হতে দিবে না। তুই তোর বুকে নিয়ে আয়, তারপর আগেভাগে বংশের প্রদীপ জ্বালিয়ে দেখিয়ে দে যে তোর মেশিন সবচেয়ে ফাস্ট আর ফারাজেরটা থার্ড। কথাটা বলতে না বলতেই হঠাৎ আলবি শব্দ করে একসাথে পরপর 3টা বায়ু দূষণ করে বসল। সবকটা হো হো কর হেসে নাক ঢাকতে বলল, বাথরুম চাপলে তাড়াতাড়ি যা পেরত। ছিক ছিক কি গন্ধ। আলবি মোবাইল ফরহাদের কোলে ফেলে দৌড় দিল। সত্যি তার আর্জেন্ট 2 চেপেছে। দৌড় দিয়েই যেতে হবে, না হলে মনে হয় পথেই ছেড়ে দিবে। হুঁশিয়ার সাহেবের বাড়ির ভালো ভালো রান্না খেয়ে পেট খারাপ হয়ে গিয়েছে। তিতলি ঝিলিক দুজনে সকালের নাস্তা খেয়ে দিয়ে পুরো বাড়ি ঘুরতে আরম্ভ শুরু করল। 19টা কক্ষ নিয়ে সাহেব বাড়ি। এক একটি কক্ষের বিশালতা প্রখর। সবাই ড্রয়িং রুমে গোল হয়ে উপস্থিত এখন। দেখতে লাগছে একটা জনসভা। বাড়ি ভর্তি মানুষ বলা যায়। ফারাজের মামাতো ভাই, বোনেরা, মামিরা, খালারা, কমজোর 40-50 জন মানুষ আছে। কালকে মেজবান হুঁশিয়ার সাহেবের ছেলেরা সহ আফজাল খান ও আমরুল খান হাটে গিয়ে 6টা বর্বর গরু কিনে এনেছে। আজকে নাছিমা বেগমের ছেলে রোহানও এসেছে। এসেই যেন তিতলিকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। এখনও তিতলির দিকে তাকিয়ে আছে। চোখ বড়বড় করে মনে মনে বলে, বাহ, একদম ঝাঝালো কচি মালো। এজন্যই তাহলে ফারাজ এই মেয়েকে খালামনির এক কথায় বিয়ে করে নিয়েছে। লোভ জন্ম নিয়েছে হঠাৎ রোহানের মনে। তবে সেটা চোখমুখ কিছুতেই ধরা দিল না। হেঁটে গিয়ে ভদ্রপুরুষের মতো তিতলির সাথে কথা বলতে এগিয়ে গিয়ে হ্যান্ডশাক করার জন্য হাত এগিয়ে দিয়ে বলল, হাই ভাবি, আমি ফারাজের কাজিন। মাই নেম ইজ রোহান। তিতলি ফারাজের মামাতো বোন হাশেম আলীর মেয়ে ময়না ও ঝিলিকের সাথে দাঁড়িয়ে। পরনে একটা হালকা রঙা গোলফ্রক। গায়ে ওড়না ভালো করে জড়িয়ে নিয়েছে। চুলে বেনি করেছে। মুখে কোনোরকম কৃত্রিম সাজ নেই। শুধু একটু ক্রিম লাগিয়েছে। কিন্তু ঝিলিকদের দেখাদেখি ঠোঁটে একটু লিপস্টিক দিয়েছে। খুব ভালো লাগছে ওকে এটুকুতেই। এখন পাশ ফিরে তাকায় রোহানের কথাটা শুনে। সে আর চোখে ঝিলিকের দিকে তাকায়। ছেলেটা নাকি নাছিমা বেগমের ছেলে, তিতলি শুনেছে ঝিলিকের কাছে। নাছিমা বেগমের ছেলে মেয়ে সবাইকে তিতলি ঘৃণা করে। তাই ছোট করে উত্তর দিল, ও। রোহান হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে বাঁকা কণ্ঠে বলল, কিছু বলবেন না? বিয়ের সময় যেতে পারিনি, কাজ ছিল বলে। একটু পরিচিত হয়ে নিই। তিতলি মনে মনে বলল, ভালোই করেছেন বিয়েতে না এসে। সরল মনে বলল, পরে পরিচিত হওয়া যাবে। রোহান ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে অন্যদিকে চলে গেল। মনে মনে একটা সুযোগ খুঁজছে। এতটুকু একটা মেয়ে তাকে পাত্তা দিচ্ছে না, কত বড় সাহস মেয়েটার। এমনিতে মায়ের কথা শুনে এই মেয়ের উপর প্রচণ্ড ক্ষোভ জমে আছে। ঝিলিক পাশ থেকে রোহানের যাওয়া দেখে তিতলিকে বলল,
ফারাজ ভাইয়ার কাজিন এটা ভালো না তিতলি। তুমি ওর সাথে কথা বলিও না। ঠিক আছে ঝিলিক আপু। সবাই ভেবেছে এখন একটু ঘুরতে বের হবে। বাড়ির আশেপাশে যেসব জায়গাগুলো আছে সেগুলোতে। পরে ধীরে ধীরে দূরেরগুলোতে যাবে। তিতলি, ঝিলিক, অয়ন, আলবি, ফরহাদ সাথে রোহান ও ফারাজের মামাতো ভাই শিমুল, অবি, মামাতো বোন ময়না, পুলি সবাই একজোট হয়েছে। আয়েশা প্রেগন্যান্ট হওয়ায় বিকেল টাইমে কোথায়ও বের হচ্ছে না। এক জায়গা থেকে এক জায়গায় এসেছে, এত ঘোরাঘুরি রিস্কও হতে পারে। ফারিন বেগম ছেলের বুকে চিন্তিত স্বরে বললেন, তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই মা। আমাদের সাথে ঘরে থাকো। ফারাজ জানতে পারলে রেগে যাবে। তিতলি শাশুড়ির কথা শুনে মুখশ্রী অন্ধকার করে নেয়। ঝিলিক বলল, আমি আছি ফুপি। চিন্তা করো না। তাছাড়া ফরহাদ ভাইয়েরা তো আছেই। তাও ফারাজ তিতলিকে আসতে দিবে না বলছে, আমি জোর করে নিয়ে এসেছি। এখন ঘোরাঘুরির কথা জানলে। রোহান ধোয়া তুলসী পাতা হয়ে বলল, ফারাজ ভাই কি করে জানবে ভাবি আমাদের সাথে ঘুরতে গেছে? ফারিন বেগম রোহানের কথা শুনে কিছু বললেন না। তিনি কারও আশ্বাসে তিতলিকে যেতে দিতে চাচ্ছেন না। মোটকথা তিতলিকে নিয়ে কোনো রিস্ক নিতে চাচ্ছেন না। সবার জোরাজোরিতে তিতলিসহ সবাই ঘুরতে যাবে বলে ঠিক হয়েছে। হুঁশিয়ার সাহেব তিতলির মাথায় হাত বুলিয়ে দিলেন। সবার সাথে বাইরে অর্ধেক আসতে আসতে সবার উদ্দেশ্য বললেন, সাবধানে যাইবা সকলে। মাগরিবের আয়ান দিবের আগেই যেন আইয়া পড়ো। রাতের বেলা বাইরে থাকনের দরকার নাই। ফরহাদ নানাকে বলল, ঠিক আছে নানা ভাই। সবাই মেইন গেইটে পেরিয়ে রাস্তায় চলে এলো। তিতলি মনে মনে ভাবছে যদি ফারাজ থাকত তাহলে আরও বেশি ভালো হতো। সে অনেক ছবি তুলত ফারাজের সাথে। আশেপাশে কত সুন্দর সুন্দর সবুজ জমিন। এগুলো ঢাকা শহরে তেমন একটা দেখা যায় না। ঝিলিক তিতলিকে বলল, তুমি কখনো টাঙ্গাইলে এসেছ তিতলি? না, প্রথম এসেছি, কিন্তু সিলেট, সন্দ্বীপ অনেকবার গিয়েছি। হুঁশিয়ার সাহেবদের বাড়ি টাঙ্গাইলের একটু গ্রাম সাইডে। তবে বেশ পরিপাটি গ্রাম। মোটামুটি শহরের মতোই সবকিছু। ঘুরতে ঘুরতে আলভি তিতলির পাশে দাঁড়িয়ে বলল, একটু এদিকে তাকান তো ভাবি, একটা পিক তুলি। জিবি ভাইয়া, অবশ্যই। তিতলি কোনো কিছু না ভেবেই আলভির পাশে দাঁড়িয়ে মুচকি হাসি দিয়ে একটা পিক তুল। আলভি বাঁকা হেসে একটা পিক ফারাজের হোয়াটসঅ্যাপ এ সেন্ড করে দিয়ে বলল, দেখ তোর বউকে নিয়ে ঘুরতে এসেছি। আসার পথে তোর বউ পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে, তাই অর্ধেক কোলে করেই নিয়ে এসেছি। মেসেজটা দিয়ে মোবাইল পকেটে রেখে দিল। তিতলিরা তেমন একটা দূরে যেতে পারেনি। বাড়ি থেকে পাশের একটা বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে ভরা একটা বাগানে গিয়ে আড্ডা দিয়ে এসেছে। হুঁশিয়ার সাহেব বললেও প্রায় মাগরিবের আয়ানের পরপর ওরা ঘোরাঘুরি শেষ করে এসেছে। বাড়িতে এসে তিতলি গোসল করেছে আবার। একটা সাদা রঙা ছোট ছোট ঝরঝেটের কারুকাজ করা গোল ফ্রক পরেছে। জামাগুলো ফারাজি এনেছে তার জন্য। সে বলছিল, আমার কিছু জামাকাপড় প্রয়োজন। রাগে অনুরাগে। পর্ব ২৬। সুহাসিনী ফাতেহা।